নতুন বছর, নতুন উদ্দীপনা, নতুন করে শুরু। কিন্তু পুরনোটা তো পুরনোই থেকে যায়। তাই পুরনোকে বাদ দিয়ে যদি নতুন তৈরি করা হয় বা নতুন নিয়ে আসা হয়, তাতে কিছুটা হলেও মলিনতা হয়ে যায়। আমার মনে হয় সেটা। জানি না তোমাদের কেমন কি মনে হবে। হ্যাঁ এভরিওয়ান, সবাইকে আমার নতুন একটা ব্লগে, নতুন বছরে অনেক অনেক স্বাগত। তো আমি তোমাদের রাজ সৌগত অধিকারী, আমার এটা অ্যাকাউন্ট। তো সবাইকে বলছি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন। ছোটোবেলা থেকে কার্ড দেওয়ার একটা খুব নিয়ম রীতি ছিল, তো সেটা অনেকটা উঠে গেছে। তো আমি কিন্তু পুরনোর উপর প্রচুর বিশ্বাসী। তো সেই জন্য গত বছরের শুভ নববর্ষ লেখা কুলোটাকে নিয়ে চলে এসেছিলাম, সঙ্গে দুটো পাখা খুঁজেছিলাম। তো এই পাখাগুলোতে একটা টাইমে অনেক স্মৃতি আছে। এই পাখাগুলো অন সেই পুরনো একটা আলমারির ওপরে তোলা হয়েছিল। তো অনেক খোঁজাখুঁজির পর ওই পাখাগুলোকে নামিয়ে নিয়ে আসতে পেরেছি। নববর্ষ ব্যাপারটা আমাদের বাড়িতে সবসময় খুব স্পেশাল, কারণ নববর্ষের দিন আমার বাবার জন্মদিন ছিল। তো গত সময়গুলো বা পুরনো সময়গুলোতে জন্মদিন বলতে কোনো কেক কাটিং টাটিং হতো না। তো পায়েস কিন্তু হতো। তো সেই পায়েসটা বাবাকে এমনি জেনারেলি খেতে দিত মা। তো সেক্ষেত্রে বলবো যে এই যে পায়েস খাওয়ার যে নিয়ম রীতিগুলো ছিল, তো সেটাও বুঝে উঠতে পারি। মানে ছোটোবেলায় দেখেছি পয়লা বৈশাখের দিন পায়েস হয়েছে, কিন্তু সেটা কি কারণে হয়েছে সেটা ঠিকঠাক করে বুঝে উঠতে পারতাম না। ভাবতাম যে নববর্ষ বলেই পায়েস হয়েছে। হ্যাঁ, নববর্ষ বলেও পায়েস হয়েছে, তার সঙ্গে সঙ্গে বাবার জন্মদিন। পরে যখন একটু একটু করে বড় হয়ে যায় তখন বুঝে উঠতে শিখি যে এই দিন বাবার জন্মদিন, তার জন্য পায়েসটা ওই দিন মাস্টই হতো। তো বাঙালি এবং বাংলার পার্বণ বলতে সেই নববর্ষ ব্যাপারটাও একটা পার্বণে পালিত হতো। তো আগের সময় অনুযায়ী বা পুরনো যে সময়গুলো মনে পড়ে বা আমার পুরনো ছোটোবেলাটা যেটুকু মনে পড়ে, তাতে বাবা মাকে দেখেছি ওই দিন বা ওর কিছুদিন আগে থেকে একটু ঘরটর গুছিয়ে নেওয়া। তখন আমাদের মাটির বাড়িই ছিল। তো আমি যে বাড়িটায় বড় হয়েছি, হ্যাঁ আমি অনেক আগে শুনেছি যে বাড়িতে সেই কাঁথের বাড়ি ছিল, কিন্তু আমি কাঁথের বাড়ি কখনো দেখিনি। কাঠের বাড়িটাই দেখেছি। তো কাঠের বাড়িটাতে ওই মাটির প্রলেপ দেওয়া বলো বা চৌকো দেওয়া, আমাদের চৌকো দেওয়া বলে, সেই গোবর এবং মাটি দিয়ে সে নিকানো এবং বাড়ির সব সমস্ত জিনিসপত্র একটু গুছিয়ে নেওয়া। আর যেসব পুরনো জামা কাপড় ছিল সেগুলোকে কিছুটা হলেও পুরনোকে বাদ দিয়ে নতুন করে আনা। হ্যাঁ, প্রচুর পরিমাণে জামা কাপড় কেনার খুব যে চল ছিল তা নয়, তবে আমার কিন্তু ছোটোবেলা থেকে এক আধটা জামা হয়েছে, আমি যেটুকু মনে পড়ে। তো অনেকটা বড় হয়ে যাওয়ার পর মা কিন্তু চেষ্টা করতো, যখন বাবা ছিল না, প্রতি বছর পয়লা বৈশাখের সময় সে একদম কম দামি জামা কাপড় হলেও জামা কাপড় কিনে দিত। তো দামটা তো বড় কথা নয়, ভালোবাসাটা বড় কথা। এই হিসাবেই সেই জামা কাপড়টা বিশাল পরিমাণে গুরুত্বপূর্ণ ছিল। সেইভাবে সবসময় সব কিছুই পুরনোর সঙ্গে নতুনকে যদি মিলিয়ে না নেওয়া যায়, তাহলে কিন্তু সব কিছুই কেমন একটা খাপ ছাড়া হয়ে যায়। তো সেই জন্য পুরনো কলেজটাকে নিয়ে এসে পাপাই কিন্তু আমাকে প্রচুর হেল্প করে, আর পাপাইকে আমি শেখানোর জন্য খুব চেষ্টা করি। তো প্রথমে কি করব কোনো মাথায় ছিল না। তো একটু একটু করে করতে করতে অনেক কিছুই হয়ে যায়। সেটা যারা তোমরা মোটামুটি একটু আধটু ছবি আঁকো, তো আমি আর্টিস্ট বলবো না, তো সেই ছবি আঁকো যারা, তারা সবাই মোটামুটি জানো। তো কুলোটাকে প্রথমে লাল রং করেছিলাম। তো লাল রং করে দেওয়ার পর প্রথমে ভেতরে একটা হলুদ রং করে একটা স্বস্তিক চিহ্ন আঁকার চেষ্টা করেছি, একটু অন্যরকম স্বস্তিক চিহ্ন আঁকার চেষ্টা করেছি। তারপরে ভাবলাম যে নিচে একটা কলকা দিয়ে দিলেই হয়তো হয়ে যাবে, কিন্তু দেখলাম ঠিকঠাক করে ভালো লাগছে না। তো তখন ভাবলাম যে কুলোর চারপাশটা একটু কালো রং দিলে কিছুটা হলেও সুন্দর হয়ে উঠবে। তারপরে ভাবলাম নিচে তো কোথাও লিখলাম না শুভ নববর্ষ, যেটা গত বছরের যে কুলোটা ছিল তাতে আইসক্রিম চামচ দিয়ে এবং একটা লাল রঙের
কাজ দিয়ে আমি কিন্তু তাতে শুভ নববর্ষ লিখেছিলাম। তো জায়গা তেমন ছিল না, তো শুভ নববর্ষ লেখা শুরু করি। আর যারা মোটামুটি ছবি আঁকো তারা কেউ খুব একটা পেন্সিল ব্যবহার করে বলে আমার মনে হয় না। আমি তো করি না, কেউ কেউ হয়তো করতে পারো। তো পেন্সিল ব্যবহার করলে অনেকটা সুবিধা হতো, কারণ আমি শুভ নববর্ষটা কিছুটা ছোট লিখে ফেলেছিলাম। তারপরে সালটা লিখে দিয়েছি, দিতে কিছুটা হলেও ভরে গেছিলো। তাতেও যেন মন পূর্তি হচ্ছিল না, যে ঠিকঠাক কেমন করে পুরো জায়গাটা ভরিয়ে উঠবে সেটা বুঝে উঠতে পারছিলাম না। আর যে নকশাটাও করেছি সে নকশাটাও ঠিকঠাক শেষ পর্যন্ত যায়নি। তো তখন ভাবলাম যে চারপাশে একটু কলকায় দেওয়া যায়, তো কলকায় একটু দিলাম। তো দেওয়ার পর একটা মোটামুটি আকৃতি বা শেষ হলো। তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো, তো আঁকার সাথে সাথে তোমাদের সঙ্গে একটু আমার ছোটোবেলাগুলো বা পয়লা বৈশাখ সম্পর্কে একটু কথাবার্তা না বললেই নয়। তো সেক্ষেত্রে বলি, পয়লা বৈশাখের সময় এই নতুন জামা কাপড় বা নতুন বেশ ভালো ভালো রান্না যেগুলো আমরা খেয়ে এসছি, তো এই কাজের চাপে বা বিভিন্ন রকম পরিস্থিতির চাপে আর হয়ে উঠছিল না। তো সেইভাবে পালন করা হয়ে উঠছিল না, এটা বলতেই পারি। কিন্তু এখন কিছুটা হলেও তো মিডিল এজের দিকে চলে গেছে। তো সেই মিডিল এজের দিকে যাওয়ার পর কিছুটা মনে হয়েছে যে হয়তো অনেক অনেক কিছু করা হয়নি বা অনেক কিছু করা বাকি থেকে গেছে, অনেক কিছু করলে হতো। তো সেটারই মানে নিজের স্বপ্ন চরিতার্থ করা বলো যাই বলো, ভাবলাম একটু নতুনভাবে নতুন করে সব কিছু শুরু করাই যেতে পারে। যা কিছু খারাপ আছে, যা কিছু কষ্ট কি দেওয়ার আছে বা কষ্ট পাওয়ার যেসব ছিল, মানে যেসব কষ্ট ছিল সেগুলোকে কিছুটা ভুলে গিয়ে নিজের মতো করে নিজের করে ভাবাটা যেতেই পারে। আমরা জানি পয়লা বৈশাখ মানে একলা বৈশাখ। তো সেই একলা বৈশাখ মানে তুমি যদি ভাবো কেউ তোমার সঙ্গ দেবে বা কারাও তোমার সঙ্গে দেবে, তো সে সঙ্গে চলবে, সেটা যে হবে সব সময় তা কিন্তু কখনো কখনো হয় না। তো সেক্ষেত্রে নিজে নিজের জন্য বা নিজে একা সব কিছুই করা যেতে পারে। আর কখনোই নিজেকে যদি তুমি কারোর উপর নির্ভরশীল করে তোলো, তাহলে সেখানে মনে হয় তোমারই যে সত্তা ছিল সেটা কোথাও হারিয়ে যায়। তাই সেইটা ভেবেই একলা চলো রে বা একলা বলো রে বলেই আবার নতুন করে নতুনভাবে শুরু করলাম। জানি না কতটা করে উঠতে পারবো বা কতটা সত্যি সত্যি সাকসেস হবে, তবে আমি চেষ্টা করব যে নিজেকে একা করে একার মতো চলার চেষ্টা করা। তো কারোর কাছে কোনো এক্সপেকটেশান নয়, কারোর প্রতি কোনো ক্ষোভ নেই বা কারোর প্রতি কোনো দুর্বলতা নয়, নিজের ওপর আত্মবিশ্বাস এবং কারোর ওপর কোনো ক্লেশ না রেখেই নিজের ওপর ভরসা রেখে এগিয়ে চলাটাকেই সমীচীন মনে করে এই নতুন বৈশাখটা নতুন করে শুরু করতে চলেছি। তো তারই এটা হচ্ছে প্রকাশ। হ্যাঁ, আমি কখনো পুরনোকে ফেলে দিতে চাইনি, পুরনোকেই আবার নতুন করে সাজিয়ে তোলার চেষ্টা করেছি বা পুরনোকেই নতুন করে চকচকে করার চেষ্টা করেছি বা চেষ্টা করব, এটাই ঠিক করেছি। জানি না তোমরা আমার সঙ্গে কতটা সহমত হবে বা তোমরা কতটা আমাকে তাতে সাপোর্ট করবে। যদিও বা সাপোর্ট করলেও ভালো, আর যদি নাও করো তাতে আমি একটা কথাই ঠিক করেছি, আমারটা আমাকেই করতে হবে, আমারটা আমাকেই বলতে হবে বা আমারটা আমার করেই ভাবতে হবে। তো সেক্ষেত্রে ভালো কমেন্ট, খারাপ কমেন্ট, সুন্দর কমেন্ট, এগিয়ে যাওয়া বা পিছিয়ে যাওয়া, যে কোনো কমেন্ট সবটাই কিনা গ্রহণযোগ্য করে এগিয়ে যাওয়াটাকেই পাথেয় করে নতুন করে নিজের সত্তাটাকে প্রকাশ করার চেষ্টা করলাম। অনেকটা গা ভাসানো বলতে পারো, অনেকটা মানে পরিবার পরিস্থিতি বা সময় সাপেক্ষ বা ফেসবুকের বা ইউটিউব টিউটোরিয়ালের ধ্যান ধারণার উপর বেস করে তো অনেক রকমভাবে কাজ করার চেষ্টা করেছিলাম। তাতে আমার যে সত্তা বা আমার যে কাজের যে ধরন ছিল সেটা অনেকটা বদলে গেছিলো। তো সেটাকে আস্তে আস্তে নিজের জায়গায় ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা করলাম। প্রচেষ্টাটা কেমন হচ্ছে বা কেমন হলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এবং অবশ্যই আমার পাশে থাকলে আমি পাশে থাকার চেষ্টা করব।
চেষ্টা করব। তো মানুষ তো সবাই সবার পাশে থাকার অঙ্গীকার করে, কিন্তু কে কতটা করতে পারে সেটার উপর ক্ষোভ না রেখেই চেষ্টা করাটা তো যেতেই পারে। সেই চেষ্টার ফলস্বরূপ এই পুরনো কুলোটা যেটা ধুলোবালি হয়ে পড়েছিল, বা এই ভেঙে যাওয়া হাত পাখাটা, সেটা আবার নতুন করে সাজিয়ে তুললে অনেকটা সুন্দর হয়ে উঠতে পারে, এটা তো আমার মনে হয়। তো তোমরা পুরোটাই দেখতে পাবে কেমন কিভাবে করছি, বা কেমন কিভাবে সেটাকে রিপ্রেজেন্ট করছি। অবশ্যই ভালো লাগলে, খারাপ লাগলে, যেমনই লাগুক তোমরা অবশ্যই জানাবে, এটা আশা রাখছি। তো এই পয়লা বৈশাখ সবার জীবনেই সুন্দর হয়ে আসুক, পয়লা বৈশাখ সবার জীবনেই সুন্দর করে বাঁচার অঙ্গীকার হোক। আর বাঙালি মনে প্রাণে বাংলা, বা আজকে যখন পোস্ট করেছিল, আমি রাত্রিবেলা এডিট করছি ভিডিওটা বা ভয়েস ওভার দিচ্ছি, তো সেক্ষেত্রে একজন বলেছিল আমাদের আভিজাত্য হচ্ছে বাঙালিতে। তো বাঙালি আনা বা সাবেকি সাজের মধ্যে একটা বিশাল পরিমাণে গুরুত্ব আছে সৌন্দর্যের। তো সেক্ষেত্রে এটা আমার তার সঙ্গে একই মত, যে সত্যিই সাবেকি সাজের মধ্যে একটা আলাদাই আভিজাত্য আছে। সেই সাজের ওপর, বা এই যেমন ধরো ছেলেদের ক্ষেত্রে ধুতি পাঞ্জাবি আর মেয়েদের ক্ষেত্রে শাড়ি, সত্যি শাড়িতে নারী আর ধুতি পাঞ্জাবিতেই হচ্ছে পুরুষ, সেজে ওঠাতে আলাদাই একটা মাধুর্য আছে, এটা আমার মনে হয়। জানি না সবাই কি মত পোষণ করবে বা কি বলবে, তা জানি না। এই লাল স্যালু কাপড়টা আমার কাছে ছিল পুজোরই স্যালু কাপড়, তবে এটা ইউজ হয়নি, নতুনই ছিল। তাকে আস্তে আস্তে করে খণ্ডে খণ্ডে ভাগ করে নিয়েছি। হ্যাঁ, সুতো দিয়ে করলে কুচিগুলো ভালো হতো, অতটা সময় ছিল না আর অতটা মানে স্পিরিটও ছিল না, তার জন্য স্টেবল করে করে অংশগুলোকে ভাগ করে নিয়েছি। তারপরে পাপাই কিছুটা হেল্প করে দিচ্ছিল, তো পাপাইকে দিয়ে আঠা লাগিয়ে নিচ্ছিলাম এবং সেগুলোকে আস্তে আস্তে করে আমি কিন্তু লাগিয়ে দিচ্ছিলাম, এবং পাপাইও আমার সঙ্গে কিন্তু সঙ্গে সঙ্গে শিখে নিচ্ছিল। আমি চাই ও আমার কাছ থেকে শিখুক এবং আমার কাছ থেকে জানুক কেমনভাবে নিজের শিল্পী সত্তাকে বাঁচিয়ে রাখা যায় বা বাঁচিয়ে তোলা যায়। তো এরম করে আস্তে আস্তে করে রেডি হয়ে গেছে। দেখো কুলোটা কেমন রেডি হলো, এবং পাখাটারও যে অংশ ছিল সেটাতেও খানিকটা ওই শ্যালো কাপড় দিয়ে চারপাশে পাখার কুচিগুলো দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কোথাও না মানে পাখাটা আমার তত পরিমাণে মনোগ্রাহী হয়ে উঠছিল না। দেখো নিচের অংশটা কিন্তু আমি কাগজ দিয়ে করেছি, কারণ পাখাটা ভেঙে গেছিলো। তারপরে তাতে একটা কাগজ চিটিয়ে একটা স্বস্তি আঁকার চেষ্টা করেছি, কিন্তু জানো তো একটা ভুল হয়ে গেছিলো, দুটো পাখা একই দিকে হয়ে গেছিলো। তো তার জন্য আমি পাখাটাকে সেইভাবে সেট করতে পারিনি, তাই একটা পাখা ইউজ করেছি আর একটাকে প্রপ হিসাবে ইউজ করেছি। যাই হোক, মোটামুটি সবটাই সেজে উঠছিল, আমারও তাতে মন প্রাণ সব কিছু ভরে উঠছিল। জানি না আলটিমেটলি সাজানোটা কমপ্লিট হওয়ার পর তোমাদের কেমন লাগবে। অবশ্যই কেমন কি করে তোমরা পয়লা বৈশাখের জন্য রেডি করলে, অবশ্যই তোমাদের ভিডিও দেখার জন্য অপেক্ষা করব। আর আমার যদি এই ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো, সঙ্গে থেকো, জুড়ে থেকো। আর যদি পাশে নাও থাকতে পারো, নিজের জন্য বাঁচো, নিজের হয়ে বাঁচো, নিজের কথা ভেবে বাঁচো। ভিডিও তো আসবে যাবে, কাল থাকবে আর নাও থাকতে পারে, কিন্তু নিজের ভালোভাবে বাঁচাটা অবশ্যই খুব জরুরি। আমি জানি না এটা তোমাদের কেমন কি লাগলো, তোমরা নিজের ভালোটা নিজে বুঝবে এবং নিজের মতো করে ওই পয়লা বৈশাখ একলা বৈশাখ হয়ে নিজের মতো করে বাঁচো। সুন্দর করে সেজে উঠুক মন, সুন্দর করে সেজে উঠুক শরীর, সুন্দর করে সেজে উঠুক ঘর। সবটাই যখন সুন্দর হয় তখন সুন্দর করে হোক পয়লা বৈশাখ, সুন্দর করে কাটুক জীবন, হাসতে থাকো, ভালোবাসতে থাকো।